জাইমা রহমানের মতো একটা মুরাদটা কই থাকে এই শিয়ার বাচ্চা তোরে? ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। আজ থেকে ঠিক 4 বছর আগে লাইভ ক্যামেরার সামনে বসে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান হাসতে হাসতে তারেক রহমানের জন্ম নিয়ে নোংরা প্রশ্ন তুলছিলেন। এই তারেক রহমান এমনকি ব্যারিস্টার জাইমা রহমানকে দুশ্চরিত্রা বলতেও তার একটু বুক কাঁপেনি। ওই জাইমা রহমানের মতো একটা সেদিন ক্ষমতার দাপটে অন্ধ হয়ে তিনি বলেছিলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে থাপ্পড় মারবেন। শুধু তাই নয়, বুক ভরা দেমাগ নিয়ে মুরাদ তখন বলেছিলেন তারেক আর জাইমা নাকি আর কখনোই বাংলার মাটিতে পা রাখতে পারবে না। ক্ষমতা তো অনেক দূরের কথা, অথচ আজ পাশার দান একদম উল্টে গেছে। তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী আর জাইমা রহমানও শক্ত হাতে দলের হাল ধরার পথে। কিন্তু সেদিন ক্যামেরার সামনে দাপট দেখানো সেই টাকলা মুরাদ আজ কোথায়? আজকের এই বিশেষ প্রতিবেদনে একেবারে খোলাসা করা হবে মুরাদের লুকিয়ে থাকার গোপন আস্তানা আর রাতের আধারে তার দেশ ছেড়ে পালানোর পেছনের সব অজানা ও চাঞ্চল্যকর তথ্য। পুরো ঘটনার শুরুটা হয়েছিল 2018 সালের সেই বহুল আলোচিত নির্বাচনের পর। জামালপুর 4 আসন থেকে জিতে আসার পর এই মুরাদ হাসানের কপাল যেন রাতারাতি লটারির মতো খুলে যায়। রাজনীতিতে তখন অনেক ভেলকিবাজি চলছিল। প্রথমে মুরাদকে দেওয়া হয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বড় চেয়ার, কিন্তু সেখানে তার মন একদমই টিকল না, কারণ তার চাই আরও বড় কিছু। এরপর তাকে বসানো হলো একদম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো একটা পাওয়ারফুল জায়গায়। আর এই নতুন চেয়ারে বসার পরেই ক্ষমতার স্বাদে পুরোপুরি বেসামাল হয়ে পড়ে এই দুর্নীতিবাজ লোকটা। তার চলাফেরা আর হাবভাব দেখে মনে হতো যেন পুরো বাংলাদেশটাই সে নিজের পকেটে কিনে নিয়েছে। মাথার চকচকে টাক আর চোখে দামি চশমা পরা এই লোকটা তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। সে জিয়া পরিবারকে ইচ্ছেমতো গালি দেওয়াকে নিজের জীবনের সবচেয়ে পবিত্র কাজ হিসেবে বেছে নেয়। মূলত তার মাথায় তখন একটা সস্তা গেম প্ল্যান ঢুকে গিয়েছিল। সে মনে মনে খুব পাকাপোক্তভাবে ভাবত তারেক রহমানকে যত বেশি গালি দেওয়া যাবে তার ওই মন্ত্রিত্বের চেয়ার তত বেশি মজবুত হবে। এই নোংরা চালবাজি করে সে ওপর মহলের গুডবুকে একেবারে স্থায়ীভাবে থাকতে চেয়েছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে সে খুব দ্রুতই হয়ে ওঠে চরম ঘৃণার এক বড় পাত্র। তার গলাবাজি আর দাপট দেখে পাড়ার মোড়ের চায়ের দোকানের আড্ডায় সাধারণ মানুষ রীতিমতো বিরক্ত হয়ে উঠত। মানুষের গা পিত্তি জ্বলে যেত তার কথা শুনে। এমনকি মুরাদ টেলিভিশনের পর্দায় আসলেই মানুষ চ্যানেল পাল্টে দিত। তবুও তার কোনো হুঁশ ছিল না, কারণ দেমাগে তখন তার মাটিতে পা পড়ত না। সে ভাবত তার মাথার ওপর এমন শক্ত হাত আছে যা তাকে সারা জীবন যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে রাখবে, তাকে কেউ ছুঁতেও পারবে না। তবে এই কালপ্রিট লোকটা শুধু রাজনৈতিক বিরোধিতার মাঝেই থেমে থাকেনি। তার ভেতরে লুকিয়ে থাকা এক মারাত্মক বিকৃতি মানসিকতা আস্তে আস্তে সবার সামনে একদম পরিষ্কারভাবে আসতে শুরু করে। একজন দায়িত্বশীল মন্ত্রী হয়েও সে নারীদের নিয়ে যে জঘন্য ভাষার কথা বলতো তা শুনে রাস্তার বখাটেরাও হয়তো লজ্জায় লাল হয়ে যেত। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সে দিনের পর দিন অত্যন্ত নোংরা কথা বলে গেছে কোনো রকম সম্মান না দেখিয়ে। তবে তারই বেয়াদবির চূড়ান্ত সীমা পার হয়ে যায় যখন সে সরাসরি ব্যারিস্টার জাইমা রহমানকে টার্গেট করে বসে। জাইমা রহমানের মতো একজন উচ্চশিক্ষিত এবং অত্যন্ত মার্জিত মেয়েকে নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে একেবারে জঘন্য আর নোংরা সব কথা বলতে শুরু করে দেয়। শুধু তাই নয়, একটা লাইভ অনুষ্ঠানে জাইমাকে নিয়ে সে এমন সব শব্দ মুখে এনেছিল যা কোনো সুস্থ মাথার মানুষ স্বপ্নেও চিন্তাও করতে পারে না। তার সেই কথাগুলো এতই জঘন্য আর নিচু মানের ছিল যে খোদ তার নিজের দলের অনেক বড় বড় এবং পুরনো নেতারাও লজ্জায় মুখ লুকিয়েছিলেন। তখন তারা ভালো করেই বুঝতে পারছিলেন এই লোকটা পুরো দলের মুখে রীতিমতো চুনকালি মাখাচ্ছে। দলের ভেতরও তাকে নিয়ে কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মুরাদ তখন ক্ষমতার নেশায় এতই অন্ধ যে কারো ভালো কথাই সে কানে তুলছিল না। সে নিজের মনে ভেবেছিল এই নোংরামি করে সে হয়তো বিরাট কোনো বাজিমাত করে ফেলেছে। আসলে সে একটুও বুঝতে পারেনি যে সে নিজের পায়ে নিজেই বিশাল এক কুড়াল মারছে। সাধারণ মানুষের মনে তার প্রতি যে ক্ষোভ তৈরি হচ্ছিল সেটা সামলানোর মতো তার কখনোই ছিল না। কথায় বলে পাপের ঘোড়া একদিন ঠিকই পূর্ণ হয়। আর এই টাকলা মুরাদের ক্ষেত্রেও একদম অক্ষরে অক্ষরে সেটাই ঘটেছিল। ক্ষমতার গরমে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সমাজের নিচুতলার মানুষদের সে মানুষ বলেই গুনত না। তার চোখে সাধারণ খেটে খাওয়া মানুষ ছিল একদম পোকামাকড়ের মতো। তার এই জঘন্য অহংকারের শিকার হয়েছিলেন একজন সাধারণ সিকিউরিটি গার্ডও। সামান্য এক ঘটনায় নিজের উগ্র মেজাজ আর ফুটানি দেখাতে গিয়ে সেই গরিব গার্ডকে সে একেবারে বেদম মারধর করে বসেছিল। আর ঠিক এই জায়গা থেকেই তার পতনের ঘণ্টা জোরে সোরে বাজতে শুরু করে।
এই মারধরের ঘটনার পর তার নামে সরাসরি মামলা দায়ের হয়ে যায়। আদালত থেকে তার বিরুদ্ধে সোজা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপরই পুরো দৃশ্যপট একদম জাদুর মতো পাল্টাতে শুরু করে। বিশেষ করে 2024 সালের 5 আগস্টের পর দেশের পরিস্থিতি যখন চোখের পলকে পুরো পাল্টে যায়, তখন এই বাঘের মতো গর্জন করা লোকটা নিমিষেই একেবারে ভেজা বেড়াল হয়ে যায়। নিজের পিঠ বাঁচানোর জন্য সে ইঁদুরের মতো গর্তে লুকায়। অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে একদম পাকা খবর অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পর কিছুদিন সে রাজধানীর ধানমন্ডির একটি অত্যন্ত দামি ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছিল। এই ফ্ল্যাটটি সে নিজের অবৈধ জমানো টাকা দিয়ে কিনলেও ধরা পড়ার ভয়ে চালাকি করে এক আত্মীয়ের নামে রেজিস্ট্রেশন করে রেখেছিল। তার ভাবখানা এমন ছিল যেন সেখানে তাকে কেউ হ্যারিকেন দিয়ে খুঁজলেও জীবনেও পাবে না। তবে ধানমন্ডির ওই গোপন আস্তানায় সে রীতিমতো আতঙ্কে দিন পার করছিল। ভয়ে তার চোখের সামনে তখন শুধু সর্ষে ফুল ভাসছিল। দরজায় কেউ কড়া নাড়লেই সে ভাবত এই বুঝি পুলিশ চলে এলো। নিজের ব্যবহার করা সব পুরনো মোবাইল নম্বর সে অনেক আগেই পুরোপুরি বন্ধ করে দেয়। পুলিশের ট্রেসিং থেকে বাঁচার জন্য সে অত্যন্ত সতর্কতার সাথে বিদেশি রেমিং সিম ব্যবহার করা শুরু করে। শোনা যায় দিনের বেলায় সে ভয়ে ফ্ল্যাটের পর্দা পর্যন্ত সরাত না। সারাদিন ঘামের মধ্যে ভয়ে ভয়ে বসে থাকত। আর যদি কখনো নিজের পালানোর জায়গা বদল করার দরকার হতো, তবে সে গভীর রাতের ঘুটঘুটে অন্ধকারকে বেছে নিত। রাতের বেলা কালো গ্লাস লাগানো দামি গাড়িতে করে সে চুপি চুপি এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, যেন কেউ তাকে চিনে না ফেলে। তবে এখানে একটা বড় ব্যাপার হলো, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা তাকে বিপদের দিনেও সাহায্য করে যাচ্ছিল। অতীতে এই কর্মকর্তারা মুরাদের কাছ থেকে অনেক অবৈধ সুযোগ সুবিধা নিয়ে নিজেদের পকেট ভারী করেছিল। আর সেই ঋণের বোঝা টানতেই তারা মুরাদকে পুলিশের গতিবিধি সম্পর্কে সব গোপন তথ্য দিয়ে সাহায্য করতে থাকে। এই মাস্টার মাইন্ডের প্ল্যানেই মুরাদ বেশ কিছুদিন প্রশাসনের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকতে পেরেছিল। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মুরাদ কি এখনও দেশের ভেতরেই কোথাও লুকিয়ে আছে, নাকি হাওয়া হয়ে গেছে? মূলত প্রথম দিকে মুরাদ দেশের ভেতরে ঘাপটি মেরে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। সে হয়তো মনে মনে ভেবেছিল পরিস্থিতি একটু ঠান্ডা হলে সে আবার নতুন করে খোলস পাল্টাবে আর আগের মতো গলাবাজি করবে। কিন্তু যখন সে খুব ভালো করে বুঝতে পারল যে তাকে কেউ আর বাঁচাতে আসবে না এবং তার সব সাজানো গুটি একেবারে লেজে গোবরে হয়ে গেছে, এরপরেই সে লেজ গুটিয়ে পালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সর্বশেষ পাওয়া পাকা খবর থেকে জানা যায়, এই কালপ্রিট লোকটা রাতের আধারে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারত চলে গেছে। তার এই পালানোর দৃশ্যটা একবার ভাবলেই পরিষ্কার হয়ে যায় যে ক্ষমতার দাপট আসলে কতটা ঠুনকো একটা জিনিস। যে লোকটা একদিন লাইভ ক্যামেরার সামনে বসে বড় বড় গলায় আওয়াজ করত, সে কিনা রাতের অন্ধকারে চোরের মতো মুখ লুকিয়ে বর্ডার পার হয়েছে। জানা যায় ভারতে আশ্রয় নেওয়ার পর সেখান থেকেও সে অন্য কোনো দেশে পালানোর জন্য এখন মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সময়ের জবাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, মুরাদ টাকলার বর্তমান করুণ পরিণতি তার সবচেয়ে বড় আর জলজ্যান্ত প্রমাণ। যে তারেক রহমানকে সে দেশে ফিরিয়ে এনে নিজের হাতে থাপ্পড় মেরে সাইজ করার খোয়াব দেখত, আজ সেই তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। গত ডিসেম্বরে তারেক রহমান তার পরিবার সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে দেশে ফিরে আসেন। এরপর 30 ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর পর পুরো দেশের রাজনীতিতে এক নতুন মোড় আসে। সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনে বিএনপি 209টি আসন নিয়ে এক বিশাল জয়লাভ করে। আর জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সবার প্রিয় তারেক রহমান। অন্যদিকে জয়মা রহমানও আজ অত্যন্ত শক্ত হাতে দলের ভবিষ্যতের হাল ধরার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন। আর সেই গলাবাজ মুরাদ আজ কোথায় পড়ে আছে? সে আজ বিচারের ভয়ে থরথর করে কাঁপছে আর অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছে। একেই হয়তো বলে একেবারে দাঁত ভাঙা জবাব। এক সময়ের প্রতাপশালী মন্ত্রী আজ ফেরারি আসামি হিসেবে চরম বেইজ্জতি আর অপমান হজম করছে। বাংলার মানুষ আজ নিজের চোখে দেখছে কিভাবে একজন অহংকারীকে ইতিহাস মাটিতে ধরাশায়ী করে দেয়। এই উচিত শিক্ষা আর ঝামা ঘষা পরিণতি প্রমাণ করে যে ক্ষমতার গরম কখনোই সারা জীবন থাকে না। যে গর্ত খুঁড়ে সে অন্যের জন্য ফাঁদ পেতেছিল, আজ সেই গর্তেই সে নিজেই চরমভাবে আটকে গেছে। ঈদের এই টানা ছুটির ভেতরে যখন দেশের মানুষ নতুন সরকারের অধীনে খুব শান্তিতে আর আনন্দে উৎসব পালন করছে, তখন মুরাদ হাসান হয়তো বিদেশের মাটিতে বসে নিজের এই কানমলা খাওয়ার মতো পরিণতির জন্য কপাল চাপড়াচ্ছে। তারেক রহমানের এই বিশাল উত্থান আর মুরাদের এই ইঁদুরের মতো পতন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরাট শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে।